আপনারা সবাই জানেন আমি একটা পুরাতন কার কিনেছি অ্যান্ড আজকের ভিডিওতে আমি আমার এই পুরাতন কারটা কেনার পরে একদম ইনিশিয়ালি কি খরচ করব সেইটা দেখাবো অ্যান্ড সেটা মোটামুটি ভালো পরিমাণ হবে। এখানে দুইটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। এক, আপনি যদি কোনো শোরুম থেকে কিনেন তাহলে আপনি 2-3 মাস ইজিলি ভালোভাবে চালাতে পারবেন, তেমন কোনো খরচ করতে হবে না। বাট আপনি যদি কোনো পার্সনের থেকে কিনেন তাহলে সাথে সাথে ওয়ার্কশপে নিয়ে আপনার বেশ কিছু খরচ করতে হবে, কারণ গাড়িটা একজন পার্সন চালিয়েছে, এখন আপনার কাছে আসছে, আপনার মতো করে আপনার গাড়িটাকে সাজিয়ে নিতে হবে। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি সেটাই করব এবং আমার এই মোটামুটি একটা কম প্রাইসে কেনার গাড়িটাকে কত টাকা খরচ করে এখন পর্যন্ত ওকে করা যায় বা একদম প্রথমে কি করব। আপনি একটা গাড়ি কিনলে বা বাইক কিনলে যেটাই কিনেন, প্রথম ইউজার কতদিন পর্যন্ত ইঞ্জিন অয়েল ইউজ করছে, কি ইঞ্জিন অয়েল ইউজ করছে, ঠিক রেটের ইঞ্জিন অয়েল ইউজ করছে কিনা আপনি এটা জানতে পারবেন না। তাই আপনার যতগুলা অয়েল কম্পোনেন্ট আছে এবং ফিল্টার কম্পোনেন্ট আছে এগুলাকে ফার্স্টে চেঞ্জ করতে হবে। সো চলেন আমরা একটা ওয়ার্কশপে গিয়ে আপনাদেরকে দেখাই ফার্স্টে এই অয়েল এবং ফিল্টারগুলা চেঞ্জ করতে আমার কত টাকা লাগে। গাড়ি কেনার পরে ফার্স্ট ওয়ার্কশপে নিয়ে আসলাম এবং ওয়ার্কশপে নিয়ে আসার পরে 3-4টা কাজ ম্যান্ডেটরি। এক হচ্ছে আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করা, 2 হচ্ছে গিয়ার অয়েলটা ম্যান্ডেটরি না, বাট আমি গিয়ার অয়েল চেক করার পরে দেখলাম গিয়ার অয়েলের অবস্থা খুব একটা ভালো নয়, এই কারণে গিয়ার অয়েলও চেঞ্জ করব এবং তার সাথে যতগুলো ফিল্টার আছে, এসি ফিল্টার, এয়ার ফিল্টার এবং ইঞ্জিন অয়েলের মধ্যে একটা ফিল্টার আছে, এই 3টা ফিল্টারই চেঞ্জ করবো। সো ওইগুলা ফার্স্টে এসেই আমি কিনে ফেলছি এবং এখানে একটা ব্রেক অয়েলও আছে, নন ব্র্যান্ড আপাতত। বাট ইঞ্জিন অয়েল হিসাবে আপনি যদি গাড়িতে দিতে চান তাহলে মোবিল ওয়ান ছাড়া আপাতত অপশন নাই, মানে মোবিল ওয়ান একমাত্র ট্রাস্টেড বাংলাদেশের যত গাড়ি যারা আছে আমার ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল সবাই চালায়। এই গিয়ার অয়েলটা হচ্ছে টয়োটার অরিজিনাল। ইমেল ভাইয়ের পরিচিত আমাদের মোয়াজ্জেম ভাই আছে, কাজ করবে আর কি, পুরাটা টেক কেয়ার করবে। যাই হোক, তো এখানে রেখে যাব, হয়তো 2 দিন বা 3 দিন লাগতে পারে, যতদিনই লাগুক। আপাতত গাড়ি কেনার পরে যা যা টুকটাক কাজ আছে, যেমন এই ইঞ্জিনের কাজগুলো এটা গেল। আর একটা যেটা আমি মেজর কাজ করব সেটা হচ্ছে আমার এই যে সিট কভারটা দেখতেছেন, এই সিট কভারটা আসলে আমার পছন্দ না বলতে পারেন। তো এর আগের ইউজার যে ছিল সে ইউজ করছে তার মতো করে, এখন আমি আমার মতো করে ইউজ করব। আমি মূলত স্টকটা ইউজ করার জন্য চেষ্টা করব, বাট স্টকটার অবস্থা যদি খুব বেশি ভালো না থাকে তাহলে আমাকে একটা কভার ইউজ করতেই হবে। এছাড়া গাড়িতে টুকটাক কাজ আছে, যেমন এই লুকিং গ্লাস দুইটাই এরকম কাঁপাকাপি করে নড়ে, এগুলো ঠিক করতে হবে। মোয়াজ্জেম ভাই নিজেই কিছু দেখবে, তো পরিচিত ভাই ব্রাদারের গ্যারেজ, কোনো সমস্যা নাই, যা যা কাজ আছে মোটামুটি হয়ে যাবে। তো আজকে গাড়ি এভাবে রেখে যাচ্ছি, বাকি যেদিন নিতে আসবো বাকি কি কাজ করলাম আর কেমন খরচ হলো পুরোটাই কিন্তু আমি শেয়ার করবো। ওয়েল, আপনি একটা ফুল ফ্রেশ গাড়ি নেন, আপনি একটা ফুল নষ্ট গাড়ি নেন, আপনি একটা ফুল নতুন গাড়ি নেন বা একটা ফুল রিকন্ডিশন গাড়ি নেন, যেটাই নেন, এনি কার যেটাই নেন, আপনার এই খরচগুলো করতেই হবে আপনি যদি চান যে আপনার গাড়িটা বা আপনার বাইকটা ভালো থাকুক সেক্ষেত্রে। সো শুধুমাত্র এই অয়েলগুলোর কথা যদি বলি, 4 লিটার ইঞ্জিন অয়েল ক্যান যেটা মোবিল ওয়ানের 0W40, এইটার প্রাইস 6,500 টাকা। আমরা বাইকের ইঞ্জিন অয়েল সর্বোচ্চ একদম ভালো মানের 1500 থেকে 2000 টাকার মধ্যে কিনি 1 লিটার, বাট এটা 4 লিটার ফুল সিনথেটিক, এই কারণে এইটার প্রাইসটা বেশি। এবং মোবিল ওয়ান একমাত্র বাংলাদেশে দেখলাম সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং সবচেয়ে বেশি কিনে মানুষ। তবে এর মধ্যে একটু কথা আছে, যেমন মোবিল ওয়ানের আরেকটা ক্যান আমাকে দিতে চেয়েছিল যেটা হয়তো 200 বা 300 টাকা আমার থেকে কম নিতে চেয়েছিল, বাট সেটা আমি নেইনি। এই যে দেখেন, এটা হচ্ছে এমজেএল বাংলাদেশের। এমজেএল বাংলাদেশেরটা নিলে আমার আর চিন্তা করতে হবে না যে নকল বা আসল নাকি কোথা থেকে হয়েছে, এটা নিয়ে আমার আর টেনশন করতে হবে না। সো এমজেএলেরটা একটু কম রাখতে চাই নাই, বাট আমার 200-300 টাকা কমের জন্য আমি রিস্কের দিকে যাব না। সো আপনারা যদি ইউজই করেন অবশ্যই একদম অথেন্টিক যে ইঞ্জিন অয়েল ইউজ করেন সেটা বাংলাদেশে যারা ইম্পোর্ট করে তাদের থেকে কিনবেন। 100-200 টাকা বেশি যাক, বাট নকলের দিকে কোনোভাবেই যাবে না। শুধুমাত্র অয়েলের খরচের কথা যদি বলি, ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েল, তারপরে ব্রেক অয়েল, তারপরে কুলেন্ট, হাবিজাবি, এগুলো মিলেই শুধুমাত্র 17,000 টাকার জিনিস আমি শুধু অয়েল কম্পোনেন্ট কিনছি। আর আরও সাথে এয়ার ফিল্টার যদি অ্যাড করি তাহলে 20 থেকে 25,000 টাকা আসবে। মানে এই খরচটা আপনার একদম মাস্ট। এটা বাইক না, এটা আসলে কার, এটাতে খরচ হবে সামান্য ইঞ্জিন অয়েল কিনতেই আপনার 6,000 টাকার উপরে চলে যাবে। আছে আপনি খোলা ইঞ্জিন অয়েল লাগাইতে পারবেন, অনেক রকম লাগাইতে পারবেন, বাট আমি আসলে ওই পার্সন না। আমি যেটা লাগাবো একদম টপ নচ
যদিও কম দামি গাড়ি চালাই, বাট গাড়ির যত্নটা ভালোভাবে নেওয়ার ট্রাই করি। তবে এই গাড়ি নিয়ে অনেকে অনেক কথা বলছে, যাই হোক সেটা অন্য একটা ভিডিওতে বলবো আপনাদেরকে। দেখেন, তারপরেও একটা ছোট্ট কথা বলে রাখি, আমার যে গাড়িটা কিনছি আমি সম্পূর্ণ আমার নিজের চেষ্টায় কিনছি। এখানে কোনো রকম কোনো অন্য কারোর কোনো মানে আমার ফ্যামিলি মেম্বাররা কেউ আসলে হেল্প করে নাই আমাকে, আমার নিজেরটা নিজেরই করতে হয়েছে। এই জন্য হয়তো খুব ছোট করে শুরু করছি। গল্প টেনে আনলে আসলে অনেক আনতে হয়। আমি যখন বাইক শুরু করেছিলাম তখন একটা 10,000 টাকার বাইক নিজে কিনে শুরু করেছিলাম। তখনও সেম আমার এই গাড়ির মতো মানুষ হাসাহাসি করেছিল, বাট একটা পর্যায়ে এখন একটা বলতে পারি যে আপনাদের মিজু ভাই, বাংলাদেশে এমন কোনো কোম্পানির বাইক নাই, এমন কোনো মডেলের বাইক নাই যেটা চালাই নাই, এবং এমন কোনো স্পোর্টস বাইক নাই যেটা আপনাদের মিজু ভাই ওন করে নাই। এটা অন্তত মানে গর্বের সাথে বলতে পারি, অহংকার না, গর্ব বলতে পারেন। দ্যাটস ইট। যাই হোক, এই টপিকে আমরা না থাকি, আমরা আমাদের টপিকে চলে আসি। সো আপনার এই খরচটা কিন্তু করতেই হচ্ছে, এখানে বাঁচার কোনো অপশন নাই। এবার আসেন, এই খরচের পরে আমার আরও কিছু খরচ রয়ে গেছে। আমার এখন দেখতে হবে যে আমার গাড়িতে আর কি কি জিনিস সমস্যা আছে, যেহেতু আমি সার্ভিস সেন্টারে নিছি এবং আমার পরিচিত সার্ভিস সেন্টার। সো এরপর আমি গাড়ি কেনার সময় তো মোটামুটি সব কিছু দেখেই নিছি। তারপরেও কিছু জিনিস কেনার সময় দেখলেও হয় না, কিছু জিনিস খুলে দেখতে হয়, যেমন চাকার জিনিসপত্র, তারপরে একদম ভিতরের নাট টাট হাবিজাবি অনেক কিছু আছে। তো এগুলো সব কিছু আমি বলছি যে আমি লং ট্যুরে যাব, আমার গাড়িটা এমনভাবে ঠিক করে দেন যাতে লং ট্যুরে গিয়ে সমস্যা না হয়। মানে ইনিশিয়াল যে কাজগুলো, একদম রিপ্লেসেবল যে জিনিসগুলো বা যে জিনিসগুলো রিপেয়ার করা, সব কিছু চেক করা হয়, এবং করার পরে বিশাল একটা লিস্ট বের হয় আমার রিপ্লেস করার জন্য। চলেন এগুলো দেখে আসি কি কি জিনিস আমার জমা হয়েছে। লেটস গো। আমরা বাড়িধারা যে ব্লক মোয়াজ্জেম ভাইয়ের শপে চলে আসছি, আর এখানে আমার গাড়িটা মোটামুটি রেডি হয়ে গেছে। আপনাদের কয়েকটা জিনিস দেখাই। এটা যদিও আগের দিন আমি দেখাইছিলাম যে সিট কভারটা খোলা হয়েছে। এই যে সিট কভারে কিছু সমস্যা ছিল, এই যে এখানে কিছু ফোমিং করে উঁচা করা ছিল, ওইটা আবার যখন আমি সিট কভারটা লাগাবো তখন ওইটাকে আবার একটা শেপে এনে করা যাবে। অনেক সুন্দর সুন্দর সিট কভার লাগানো যায়, আপনি যত টাকা দিবেন তত সুন্দর হবে। বাহ্যিক কোনো কাজ আমি করি নাই গাড়িটার, মূলত আমার গাড়িটা চালানোর জন্য যতটুকু স্যাটিসফ্যাকশন দরকার সেটা আমি করছি। মানে কি করছি ওটা দেখাই আসেন। ভালো আছেন মোয়াজ্জেম ভাই? ভালো আছেন। রিপেয়ার অনেক কিছুই করা হয়েছে, বাট একদম রিপ্লেসও অনেক কিছু করা হয়েছে। সব কিছু একসাথে দেখানো সম্ভব না, আমি আস্তে আস্তে দেখাচ্ছি। ফার্স্টে এই ওয়ার্কশপে দেখেন আমি কি বাদ দিছি। এখানে ভাই আমাকে একটু হেল্প করবে, কারণ আমি এই পার্টসগুলোর নাম সবগুলা জানি না। এগুলো হচ্ছে একদম চেঞ্জ করে ফেলা হয়েছে। সামনের ফ্রন্ট দুইটা শক অ্যাবজর্বার টোটালি বাদ। আচ্ছা, এটা হচ্ছে রিয়ার শক অ্যাবজর্বার, এটা হচ্ছে শক মাউন্টিং বলে, ব্রেক শু। এটা হচ্ছে এটা পিসেরটা, আর সামনে হচ্ছে ব্রেক প্যাড। এটা হলে আমাদের স্টার্টিং করজ বলে। এই দুটো হ্যাঙ্গার বুশ, এটা হুইল সিলিন্ডার চেঞ্জ করা হয়েছে, এটা ছকের ধরে একটা প্লেট চেঞ্জ করা হয়েছে। এই দুটো হলে পিছনের ড্রাম বলে এটা। এগুলো আমাদের বুশ আইটেম, স্প্রিং রাবার। এই দুটো ডি বুশ। আচ্ছা, এই দুটো হলে আমাদের পিছনের ডাস্ট কভার। পাওয়ার স্টিয়ারিং বক্স বলা যায় একরকম রিপ্লেসই করা হয়েছে, বাট কিছু জিনিস রাখা হয়েছে আর কিছু জিনিস অ্যাড করা হয়েছে আর কি। এটা মূলত পাওয়ার স্টিয়ারিং বক্স। ওকে, তো এই হচ্ছে এখানকার জিনিসপত্র। তো এগুলোর প্রাইসিংগুলো আপনাদেরকে আমি দেখাবো। আচ্ছা, আমরা গাড়িটা নিয়ে একটু টেস্ট ড্রাইভে বের হয়েছি। মোয়াজ্জেম ভাই আছে আমাদের সাথে, তো ড্রাইভ করতেছে। আর এখন যে অবস্থা সেটা হচ্ছে সাসপেনশনের যে কাজগুলো 4টা চাকারই, ওইটা মোটামুটি কমপ্লিট। তারপর আমরা একটা টেস্ট ড্রাইভে বের হয়েছি, যদিও ঢাকা শহরে প্রচণ্ড জ্যাম। আর একটা নয়েস আসতেছে, এটা হচ্ছে আমাদের এলপিজিতে যে কনভার্সন করা ছিল ওইটার একটা সমস্যা দেখা দিছে। সো আপনারা এখন স্ক্রিনে যে খরচটা টোটাল দেখতে পাচ্ছেন, এখানে টোটাল খরচটা কিন্তু দেখা যাচ্ছে 94,500 টাকা। অ্যান্ড এখানে আমার ইঞ্জিন অয়েলের টাকা, এয়ার ফিল্টারের টাকা এবং যাবতীয় একদম এই ওয়ার্কশপে গাড়িটা দেওয়ার পর থেকে যা খরচ হয়েছে, টোটাল খরচটা আমার এইখানে আছে। এবং আপনারা যদি সুন্দরভাবে দেখতে চান, আমি এই জন্য দিয়ে দিলাম, প্রত্যেকটা জিনিসের দাম দেখতে পাবেন। এবং এখানে প্রাইস দেখে অনেকে অনেক রকম ভাবতে পারেন, বাট মোটামুটি একটা ভালো কোয়ালিটির জিনিস যেটাই লাগিয়েছি, আমি চেষ্টা করেছি একটা ভালো কোয়ালিটির জিনিস লাগানোর জন্য। কারণ আমি একবার যে জিনিসটা ইনস্টল করতেছি এটা যেন 2-3 বছরের ভিতরে আর কোনো সমস্যা না হয়। অ্যান্ড এখানে আপনারা দেখতেছিলেন যে বেশ কিছু ওয়ার্কশপের খরচ আছে, তারপরে হচ্ছে লেদ বিল আছে, তারপরে টুকটাক ডোরের কিছু কাজ ছিল, ডোর লকের কিছু কাজ ছিল। মানে ইচ অ্যান্ড এভরিথিং ঝেড়ে ক্লিয়ার করতেছি আমি, যাতে আমার বারবার ওয়ার্কশপে না যেতে হয়। আমি আসলে এমন একটা মানুষ যে আমার খরচ হয়ে যাক অনেক টাকা, বাট আমি একটু শান্তিতে থাকি। বাট আসলে পুরাতন গাড়ি কিনলে আসলে আপনি অ্যাকচুয়ালি শান্তিতে কখনোই থাকতে পারবেন না, আমি এটা জানি। তারপরেও ধরেন যে আমি 2-3 মাস সর্বোচ্চ ওয়ার্কশপে ছোটাছুটি করব, বা 4-5 বার 6-7 বার যাব,
এর বেশি আমি যাব না। সো যতবার সম্ভব যে জিনিসটায় আমি হাত দিব ওই জিনিসটায় যাতে আমার 2 থেকে 3 বছর মিনিমাম আর হাত না দিতে হয় সেটা আমি খেয়াল রাখবো। তাই আমার টাকা একটু বেশি গেলেও আমার যে জিনিসটায় হাত দিচ্ছি ওটা যেন ক্লিয়ার হয়ে যায়। এখন যে কাজগুলা করলাম মোটামুটি ইঞ্জিন বাদে আর সব কিছুর কাজ কমপ্লিট। আর ইঞ্জিনটা আমার যেহেতু রিকন্ডিশন লাগানো নতুনের মতোই আছে, তেমন কোনো সমস্যা নাই। ইঞ্জিনের কন্ডিশন যথেষ্ট পরিমাণে ভালো আছে। যেগুলো চেঞ্জ করছি এগুলো মোটামুটি 3 বছরের গ্যারান্টি মুয়াজ্জেম ভাই দিয়েছে। যদি এর মধ্যে সমস্যা হয় ওটা মুয়াজ্জেম ভাই দেখবে, মুয়াজ্জেম ভাইয়ের দায়িত্ব এটা। তো এখানে এবার অনেকেই না বুঝে অলরেডি অনেক কমেন্ট করে ফেলছে, বাট যারা পুরো ভিডিও দেখছে তারা আই হোপ বুঝতে পারছে, এবং এখনও যারা বুঝেন নাই তারা কমেন্ট করেন, ক্রিটিসাইজ করেন, বাট একটু ভালোভাবে করতে পারেন। আর আরও কিছু কাজ আমি গাড়িতে করতেছি আস্তে আস্তে, ওটা পর্যায়ক্রমে আনবো। বাট ইনিশিয়ালি যে যে কাজগুলো করলাম এইগুলো আমি দেখিয়ে ফেললাম। এখন গাড়িটা একজনকে দিয়ে চালাতে দিব এবং তার কাছ থেকে শুনবো অ্যাকচুয়ালি যে গাড়িটার আগের কী অবস্থা ছিল আর এখনকার কী অবস্থা। সো চলেন। গাড়ির যে জিনিসগুলোর কাজ করছিলাম প্রত্যেকটাই সব কিছু নিয়ে নিলাম সাথে, কারণ এটা নিয়ে আরও কিছু এক্সপেরিমেন্ট করার আছে আমার। আর এদিকে জুবাইরে নিয়ে আসছি। জুবাইর গাড়ি আনার পরেও চালাইছে এবং গাড়ি রিপেয়ার করার পরেও চালাবে। সো লেটস সি। তো কি ফিডব্যাক বলো? ফিডব্যাক প্রথম দিকে আপনার গাড়ির যেটা ছিল আসলে এখন যে স্মুথনেসটা এত স্মুথনেস ছিল না। আপনার স্টিয়ারিং রেসপন্সে একটু সমস্যা ছিল, লেট রেসপন্স ছিল। দেন প্যাডেল যেটা অ্যাক্সেলারেটর প্যাডেলটা অনেক বেশি হার্ড ছিল, মানে মনে হয় কিছুটা আটকায় রাখছে এরকম। তারপরে স্পিড উঠতো ঠিক আছে, বাট ইঞ্জিনে একটা হালকা ধাক্কা ছিল। কিন্তু এখন মোটামুটি এই যে কতক্ষণ ধরে আমরা আছি রাস্তায়, 1.5 ঘন্টা ধরে যেটুকু বুঝলাম ইঞ্জিনের ধাক্কাটা পাই নাই এখনো ভাবে। আচ্ছা, অ্যাক্সেলারেটর কেবলটাও নরম হয়েছে, স্টিয়ারিং রেসপন্সটা ভালো হয়েছে। আর মাঝখানে যে 2-1টা টান দিলাম যে 100-110 পর্যন্ত তুললাম, না ভালোই উঠছে, মানে কাপাকাপি নাই, কোনো কিছু নাই, পারফেক্টলি স্টেবল ছিল গাড়ি। এটাই দরকার ছিল, হ্যাঁ স্টেবল ছিল। তো মোটামুটি বেশ ভালো একটা কাজ হয়েছে। আপাতত গাড়ির আর তেমন কোনো কাজ না, আপাতত ইজিলি ট্যুর, অনেকগুলো ট্যুর দেওয়া যাবে এখনো। বলেন কবে যাবেন? এটাই আমাদের উদ্দেশ্য মূলত, ট্যুর দেওয়া। সো যেহেতু আমি বেশ লং জার্নি করব, তাই গাড়ি ঠিক রাখাটা খুব দরকার। যেমন বলছিল যে ভাইয়া এর আগে যে আমার ব্রেক প্যাডটা ছিল ওইটা খুব একটা ভালো ছিল না, খুব রিস্কি ছিল আমার জন্য, বিশেষ করে মানে হাইওয়েতে বা অনেক সময় ওইটার ব্রেক স্লিপ করে বা এক্সট্রা ধরে ফেলে, মানে অনেক সমস্যা আছে। যাই হোক, সো আজকের ভিডিও তাহলে এতটুকুই। যা ধারণা পাইছেন আপনারা মনে হয়